সৈয়দ নুরুল ইসলাম বিপিএমআর, আপনার কাছে একটু জানতে চাই, যেই ঘটনার আমরা বর্ণনা শুনলাম, এমন ঘটনার আসলে অনেক বর্ণনা হয়তো বা আপনারাও শুনেছেন, সেই জায়গা থেকে আমরা ভয়াবহতা কিছুটা হলেও আঁচ করতে পারি। খুব সুস্পষ্টভাবে ফারহানা জ্যোতি বলছিল যে যারা হামলা চালিয়েছে তারা আন্দোলনকারী শিক্ষার্থী নয়, তারা কারা? আমি প্রথমে আপনাকে দেশ টিভিকে এবং যারা দর্শকবৃন্দ আছেন সকলকে ঢাকা রেঞ্জ তথা বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি আসলে মাঝখানে আবেগ আপ্লুত হয়ে গেছি। ফারজানা জুথি যে বর্ণনা দিচ্ছিলেন, চাক্ষুষ তিনি যে বর্ণনা দিচ্ছেন, এবং মানবিক কারণেই তার ভিতরে একটা মোরাল অব্লিগেশন কাজ করছে যে তিনি হয়তো ওই লোকটাকে একেবারে অনিবার্য মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছে, সেখান থেকে তিনি হয়তো রক্ষা করতে পারেননি অনেক চেষ্টা করার পরেও। আসলে এরকম ঘটনা অগণিত হয়েছে এবং হসপিটালে আজকে মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন, দুইটা হসপিটালে, সেখানে আমাদের প্রায় অনেক অনেক মানুষ অসুস্থ অবস্থায় আছে, আহত অবস্থায় আছে, প্রায় ১৫০০-এর মতো আহত অবস্থায় আছে। তো এই যে বিভৎস ঘটনাটা ঘটেছে, আপনারা সবাই জানেন যে কোটা বিরোধী একটা আন্দোলন থেকে সূত্রপাতটা শুরু হয়, কিন্তু একেবারেই প্র্যাকটিক্যালি বলি যে একটা পর্যায়ে যে কোটা বিরোধী আন্দোলন যারা করেছিল, যে সকল ছাত্ররা, তাদের হাতে শেষ পর্যন্ত আন্দোলনটা ছিল না, মাঝখানে এটা হাইজ্যাক হয়ে যায়। এবং হাইজ্যাক হয়ে যায় কোটা বিরোধী আন্দোলন ছাত্ররা করছিল, এর ঘাড়ের উপরে ভর করে যারা দেশটাকে ধ্বংস করতে চায় অথবা শ্রীলঙ্কার মতো দেশটাকে ছিনিয়ে নিতে চায়, একটা বিদ্রোহ করে, নৈরাজ্য সৃষ্টি করে, গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে একেবারে বেআইনিভাবে যারা ধ্বংসের মধ্যে দিয়ে একটা ফায়দা লুটতে চায়, তারা মূলত এই আন্দোলনটাকে ছিনতাই করে নেয়। এবং তারাই হচ্ছে ফারজানা জুথি যে বর্ণনা দিলেন, তারা হচ্ছে যে একটা বয়স্ক লোকের বর্ণনা দিলেন, তারা এরকম অ্যারোগেন্ট হয়ে যায়। এবং শুধু বয়স্ক না, ছাত্রদের বাইরে একটা বিরাট সংখ্যক যারা ফ্লোটিং পিপুল, এই ঢাকা শহরে আপনি জানেন যে ২ কোটি মানুষ বাস করে, তার মধ্যে একটা বিরাট পার্সেন্টেজ তারা ফ্লোটিং আছে, নানাভাবে তারা জীবনযাপন করে। তাদেরকে ছাত্র না দেখলে হয়তো ছাত্রের মতো মনে হবে তাদেরকে, কিন্তু বেসিক্যালি তারা ছাত্র না, এবং কোনো কোটার দাবিতেও কিন্তু তারা আসেনি। তারা একটা রাজনৈতিক সংগঠনের স্বার্থ ইয়ার জন্য আসছে, তারা রাজনৈতিক সংগঠনের নির্দেশে তারা আসছে যে বর্তমান সরকার এবং রাষ্ট্রকে একটা অকার্যকর করে দেওয়ার জন্য যে ডিভাস্টেশন, যে ধ্বংসযজ্ঞ চালানো যায়, তার পক্ষ থেকে কিন্তু তারা আসছে। এবং তারা তাদের হাতে আপনি দেখবেন যে নানা ধরনের রড, চাপাতি, এটা সেটা যা যা লাগে, একটু বর্ণনা দিলেন যে মরিচ এবং গুঁড়া ছিল, এগুলো ছিল যাতে করে পুলিশ, মূলত ফ্রন্ট ফাইটে পুলিশ, বিজিবি, আনসার এরা ছিল, এদেরকে যেন ডিস্ট্রয় করে দেওয়া যায়। এদেরকে ডিস্ট্রয় করে দিলে পর্যায়ক্রমে এরপরে তারা এয়ারপোর্ট দখল করবে, এয়ারপোর্টে ভাঙচুর করবে, ম্যাসাকার করবে, তারপরে গণভবন দখল করবে, এরকম বিষয় কিন্তু ছিল। এবং আমরা সার্বক্ষণিক তখন আমাদের যারা মাঠ পর্যায়ে ছিল, পুলিশের যারা ছিল, তাদেরকে আমরা নির্দেশনা দিচ্ছিলাম। আর একটা বিষয় যে একটা ট্রুপসের একটা উজ্জ্বল করার কথা তিনি বলেছেন যে কেন এরকমটা হলো। বেসিক্যালি আমাদের স্ট্র্যাটেজি কী থাকে, যে যখন ছাত্ররা আন্দোলন করছে, ছাত্রদের সঙ্গে আমাদেরও অ্যাপ্রোচটা কিন্তু থাকবে মোটামুটি সফট, যে আমরা হয়তো ঠিক আছে ছাত্র জমায়েত হয়েছে, তারা যেন ভাঙচুর টাকচুর না করতে পারে, রোডটা অবরোধ আছে, মানুষের চলাচলের জন্য যেন নিশ্চিত করে দেওয়া যায়, কথাবার্তা বলে তারপরে না হলে আমরা হয়তো অনেক সময় টিয়ার শেল নিক্ষেপ করি, বা খুব বড় হলে রাবার বুলেট নিক্ষেপ করি, যাতে করে ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে যায়, ডিসপার্স করাটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা তো কোনো ব্যাটেলের মতো বা লেথাল উইপন নিয়ে আমরা মাঠে নামিনি প্রাথমিক পর্যায়ে। তো স্বাভাবিক কারণে এই যখনই আন্দোলনটা হাইজ্যাক হয়ে যায়, যারা নাশকতা করেছে মূলত এই ছাত্রদের উপরে ভর করে, এই নাশকতাকারীরা তারা কিন্তু ওই টাইমটা বুঝেছে যে এইটাই হচ্ছে বেস্ট টাইম, এবং তখনই তারা আক্রান্ত হয়ে তারা আমাদের ডিউটিরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আক্রমণ করে। একইভাবে যে ম্যাসাকারগুলো যে হয়েছে, বিটিভি থেকে শুরু করে যে ম্যাসাকারগুলো হয়েছে সেগুলো করেছে। এবং আপনি জানেন নরসিংদীতে জেলখানা পর্যন্ত তারা লুট করে নিয়েছে, এবং ৮২৬ জন যারা জেলবন্দি তাদেরকে বাধ্য করেছে, আমাদের কাছে অনেকের স্টেটমেন্ট আছে, তারা যেতে চায়নি।